স্বাক্ষর বাবা নিজে গিয়ে সে মিনুর কাছে ক্ষমা চাইলো এবং সে মিনুকে সাথে নিয়েই সে আবারও বাড়িতে ফিরে আসলো। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে স্বাক্ষর বাবা মিলিদের সাথে সে বস্তিতে চলে আসে। বস্তিতে আসতেই যখনই এটা মেনকা দেখে যে সেখানে স্বাক্ষর বাবা এসেছে, তখনই মেনকা বলে, দেখ দেখ মিনু, তোর মেয়ে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা পাকিয়েছে, তার জন্যই তো স্বাক্ষর বাবা আবারও এখানে আসছে। এদিকে তখন মিনু স্বাক্ষর বাবাকে দেখে অবাক হয়ে যায়। স্বাক্ষর বাবার কাছে এসে বলে যে, দাদা, কোনো কিছু গন্ডগোল হলো নাকি? ঝিলকি ওখানে আবার কি গন্ডগোল পাকালো?" তখনই স্বাক্ষর বাবা বলে, মিনু, ঘরে চলো, ঘরে চলো, আমি বাকি সব কিছু তোমাকে ওখানে গিয়েই বলছি। এরপর দেখা যায় সবাই মিলে ঘরে চলে আসতেই তখন স্বাক্ষর বাবা মিনুকে বলে, মিনু, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই জানতাম না যে তোমাদেরকে কেউ বউ ভাতেতে নিমন্ত্রণ করেনি। এটা আমি জানতাম না। বা রায় যে এমন কাজ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম যে ও হয়তো বিয়েটা না মানতে পারলেও কিন্তু ও হয়তো তোমাদেরকে নিমন্ত্রণটা করতে পারবে। কিন্তু আমি জানতাম না। নাহলে আমি আগে এসেই তোমাদেরকে নিমন্ত্রণ করে যেতাম। তখন এ কথা শুনে তো মিনু অবাক হয়ে যায়। তখন মিনু বলে, দাদা, তুমি এভাবে কেন বলছো? তুমি তো এখানে কিছু ভুল করনি। আর যেটা হয়েছে তো ভালোর জন্যই হয়েছে। আর যা হয়েছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। আর তোমার এখানে ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। তখনই স্বাক্ষর বাবা বলে, না মিনু, ভুল তো হয়েছে। তোদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটা তো আমাদেরই ভুল, তাই না? তোদেরকে নিমন্ত্রণ করা হয়েছে কি না সেটা তো আমার দেখা উচিত ছিল। কিন্তু আমি কাজের চাপের জন্য সেটা খেয়াল রাখতে পারিনি। তার জন্যই তো আমি এখানে এসেছি। আমি এখানে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি এবং তোকে সাথে করে নিয়েই আমি আবারও ওই বাড়িতে ফিরে যাব। তখন মিনু বলে, দাদা, তুমি কি বলছো? আমি ওই বাড়িতে যাব? তখন স্বাক্ষর বাবা বলে, হ্যাঁ, তোকে এখন ওই বাড়িতেই যেতে হবে। তোর মেয়ে আর তোর জামাই তোর পথ চেয়ে বসে আছে। তারা অপেক্ষা করছে যে তুই কখন ওই বাড়িতে যাবি। ঝিল তো বারবার বলছে যে তার মাকে খুব মিস করছে। আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে মেনকা চলে আসে। মেনকা এসে স্বাক্ষর বাবাকে বলছে, দাদা, ঝিল কি ওখানে কি কোনো সমস্যা করেছে নাকি? আমি জানি ঝিল সংসারী করতেই পারবে না। ওর যে এত বড় একটা সুযোগ ছিল সে কাজেই লাগাতে পারে না। ও শুধু নিজের কথাই চলে। আমি তো ওকে চিনি। ও কতটা বদমেশ, কতটা শয়তান সে তো আমি ভালো করেই জানি। তখন এই কথা শুনে স্বাক্ষর বাবা বলে, মেনকা, তুমি এসব কি বলছো? ঝিল তো কোনো অন্যায় করেনি, আর ঝিল তো কোনো দোষও করেনি। তাহলে তুমি এরকম কেন বলছো? আমি তো এখানে এসেছি মিনুর কাছে ক্ষমা চাইতে, আর এখানে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করার জন্য। আমি তো এখানে নিমন্ত্রণ করার জন্যই এসেছি। আজকে তো ঝিল আর স্বাক্ষর বৌভাত, তাই না? তাই তো তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। বাড়ির তো কেউ এসে এখানে নিমন্ত্রণ করেনি, তার জন্যই আমি এখানে এসেছি। তখন এই কথা শুনতেই তো মেনকার মুখটা ছোট হয়ে যায়। তখনই মিলু পাশ থেকে বলে ওঠে যে, মেনকা মাসি, তুমি কি বলছিলে জানো? ঝিল দোষ করেছে, ঝিল অন্যায় করেছে, ও সংসার করতে পারবে না। কিন্তু দেখলে তো ও কিছু করেনি। আর হ্যাঁ, তুমি সবসময় যে এত খারাপ কথা বলো না ঝিলকে নিয়ে, তোমাদের জন্যই কিন্তু ঝিলের এত সমস্যা হচ্ছে। তোমাদের জন্যই ঝিলের জীবনটা নষ্ট হতে চলেছিল। কিন্তু দেখো, ওই সাক্ষ্যর জন্য ঝিলের জীবনটা কিন্তু আবারও ভালো হয়ে উঠেছে। এখন তুমি আর ঝিলের জীবনে এসে কোনো সমস্যা বা বাধা সৃষ্টি করো না। তোমার জন্য যত ঝামেলার সৃষ্টি হয়। আর তুমি আগ বাড়িয়ে এসে কোনো কথাই বলবে না। তুমি তো যখন কিছু জানো না তখন এখানে এসে কেন কথা বলো? তখন মেনকা বলে, মিনি, তুই কিন্তু আমাকে অপমান করছিস। সবার সামনে এভাবে আমাকে কথা শোনাতে পারিস না। তখন মিলি বলে, কেন? তুমি যদি সবার সামনে আমাদেরকে অপমান করতে পারো, ছোট করতে পারো, তাহলে আমরা কেন বলতে পারবো না? তুমি যেরকম সবার সামনে কথাগুলো বলেছো, তাহলে তোমাকেও তো সবার সামনে কথাগুলোই শুনতে হবে, তাই না? তখন দেখা যায় মেনুকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন ঝিলের দিদি বলে, চল, তথ্যগুলো টেবিলে রাখ। তখন সবাই মিলে মিলির কথা মতো তথ্যগুলো রেখে আবারও চলে যেতে যায়। তখনই স্বাক্ষর মামা বলে, ঝিলির দিদিকে বলে, মিলি, দাঁড়া, একটা কথা বলি। তোদেরকে, হ্যাঁ, এসব জিনিস কে আনতে বলেছে? আমরা কি তোদেরকে বলেছি এইসব জিনিস আনতে? তখনই মিলি বলে, না, বলনি তো, আমরা তো নিজের ইচ্ছাতেই এনেছি। তখনই স্বাক্ষর মা বলে, আচ্ছা, তোদের কি মনে হয় সাক্ষ্যের জন্য এই যে বৌভাতে তোরা ধুতি পাঞ্জাবি এনেছিস, ওগুলো ও পরবে? তুই জানিস ও কোন ধরনের জামা পরে? তা ও কোন ব্র্যান্ডের জামা পরে? এই ধরনের জিনিস ও গায়েও তুলবে না। তখনই সেখানে সাক্ষ্য চলে আসে আর এসে চিৎকার করে বলে, মা, তুমি এসব কি বলছো? ওদের যেরকম ক্ষমতা ওরা সেরকমই এনেছে।
আর একটা কথা বলি, আমার যা ইচ্ছা হয় আমি কিনে পড়ি। এবার যার যা ইচ্ছা হবে সে তো তোমাকে তাই দেবে, তাই না? আমার ইচ্ছা মতো সবাইকে যে দিতে হবে তার তো কোনো মানেই নেই। তখনই স্বাক্ষর ঠাকুমা বলে, শোনো, আমরা সবাই বড়লোক পরিবার, বড়লোকদের সঙ্গে আমাদের ওঠা বসা। তোমাকে যারা জামা কাপড় দেয় সবাই কিন্তু ব্র্যান্ডেডই দেয়। তখনই সাক্ষ্য বলে, ঠাকুমা প্লিজ এই ধরনের কথা বলো না। আমাকে সবাই ব্র্যান্ডের কাপড় দিক এটা কোনো নিয়ম নয়। আমাদের যদি গরিব পরিবারের সঙ্গে সম্পর্ক থাকে, বন্ধু থাকে, তাহলে তাদেরও ব্র্যান্ডেড জিনিস দিতে হবে, এর কোনো মানেই নেই। আমাকে যা দিয়েছে আমি সেটাই পরবো। আর যদি নাও পড়ি, মুখের সামনে তো বলার কোনো দরকারই নেই। যখন রিচুয়াল অনুযায়ী পড়তে হবে তখন পড়বই। তখনই স্বাক্ষর বাবা বলে, শোনো রায়, তোমাকে একটা কথা বলি, তোমাকে এই বাড়িতে সবাই মাথায় করে রেখেছে। তুমি সবার মাথার ওপরে বসেছো, তাই তোমাকে সবটাই মেনে নিয়েই চলতে হবে, ঠিক ভুল সব কিছুটাই। তাই এই ধরনের কথা তুমি বলো না। তখন রায় বলে, তাই নাকি? তুমি তো আমাকে খুব ভালো করে চিনেছো। তখনই স্বাক্ষর বাবা বলে, রায়, এত বছর ধরে তোমার সঙ্গে আমি সংসার করছি, আর এটুকু তোমাকে চিনব না? তাই কখনো হয় নাকি? তখন সেখানে সুদর্শনা বলে, মিলি, তোমাদের জন্য মিষ্টি আনছি, খেয়ে নাও। তখনই মিলি বলে, না গো ছোটো মা, আমি খেতে পারবো না। আমাদেরকে তো কেউ নিমন্ত্রণ করেনি, আর এত কিছু শোনার পরে আমরা এই মিষ্টিটা খাবো না। তখনই শতরূপা বলে, সুদর্শনা, এত করে বলছে তারপরে তোমরা এই খাবারটা কেউ খেতে চাইছো না? তখনই সুদর্শনা বলে, মেজদি ভাই, একটা কথা বলি, তোমাকেও যদি এতগুলো মানুষ সব সময় কথা শোনাতো, তারপর আবার খেতে বলতো, তুমি কি খেতে? তুমিও খেতে না, তাই ওরাও খাচ্ছে না। তখন স্বাক্ষর মেজকাকাও বলে, আচ্ছা, তোদেরকে কে বলেছে বলতো এইসব জিনিস আনতে? টাকা খরচা করে এত জিনিস আনলি, এই জিনিসগুলো কে নিয়ে আসতে বললো? তখন মিলি বলে, না বলেনি, কেউ তো বলেনি, তাতে কি হয়েছে, আমরা নিয়ে এসেছি তো। আমার মা জিনিসগুলো পাঠিয়েছে, তোমরা পড়লে না সত্যি ওরা খুব খুশি হতো। আমার মা সুদে টাকা ধার করে তোমাদের জন্য এই জিনিস কিনেছে, তাই তোমরা পড়লে সত্যিই খুব খুশি হতাম। আর যদি নাও পড়তে, নিতে তো অন্তত পারতে। তখনই স্বাক্ষরবাবু বলে, ঠিক আছে মিলি, বাড়ি চল, আমি তোর মার কাছে নিজে যাব, নিজে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইব, আমি নিমন্ত্রণও করে আসব, আর দরকার হলে কাউকে সঙ্গে করে নিয়ে আসব। তখনই সাক্ষ্য বলে, বাবা, আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি আমার বাড়ি থেকে ওদেরকে কাউকে বলা হয়নি। এই কাজটা যে আমাকেই করতে হবে সেটা আমি জানতাম না। তখনই স্বাক্ষর বাবা বলে, হ্যাঁ, আমিও তো বুঝতে পারিনি। তখনই রায় বলে, আচ্ছা, তাহলে তুমি বস্তিতে গিয়ে ওদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিমন্ত্রণ করো, আর কেউ যাচ্ছে কি না দেখো, তাদেরকেও সঙ্গ করে নিয়ে যেও। তখনই স্বাক্ষর বাবা বলে, আর কে যাবে? তুমি গেলে আমি সত্যিই খুব খুশি হতাম, কিন্তু তুমি তো আর যাবে না। তখন সেখানে ঝিল চলে আসে আর বলে, ওমা, তোমরা চলে এসেছিস সেখানে, একেবারে এখানে চলে এসেছিস নাকি? তাহলে ঠিক আছে, তোরা একদম রাত্রিবেলার অনুষ্ঠান শেষ করেই তারপরেই বাড়ি যাবি। আর দিদি, তুই এসেছিস, ভালো আছিস তো? আর মা কোথায়? তখন মিলি বলে, মা কেন এখানে আসতে যাবে? মাকে তো কেউ নিমন্ত্রণ করেনি, তাই আসেনি। আমি শুধুগুলো তথ্যগুলো দিতে এসেছি এখানে। তখনই স্বাক্ষর ঠাকুমা বলে, তথ্যগুলো কি এখানে আনতে বলেছি? তথ্যগুলো নিয়ে বাড়ি যা। তখনই মিলি বলে, ওরা কেউ এই জিনিসগুলো পড়তে চায় না। তখনই ঝিল বলে, কে পড়তে চায় না? তখনই বড় মা বলে, পড়বো না। তখনই ঝিল বলে, ঠিক আছে, যে পড়তে চায় না তাকে তো আর জোর করে পড়ানো যাবে না, জোর করে পড়াতে যাচ্ছিস কেন? তখন ওরা বলে, কোথা থেকে জিনিস কিনেছে কেই জানে, আমরা তো বড় বড় শপিং মল থেকে জিনিস কিনি। তখন পাশ থেকে দাঁড়িয়ে থাকা তৃতীয় বলে, এসব জিনিস আমরা পড়ি না। তখনই ভ্রমর বলে, ঠিক আছে, পড়বি না পড়িস না, কিন্তু মুখের সামনে বলার কী আছে? জিনিসগুলো কি ঘরে নিয়ে গিয়ে রেখে দেওয়া যায় না? তখনই ঝিল বলে, শোনো, আমরা তো তোমাদের মতো বড় লোক না, আমরা গরিব। আমাদের পাড়াতে যে মানুষগুলো কাপড় বিক্রি করতে আসে তাদের কাছ থেকে আমরা জামা কাপড় কিনি। আমি জানি না আমার মা কোথা থেকে জামা কাপড় কিনেছে, কোনো দোকান নাকি শপিং মল সেটাও জানি না। তবে তোমরা যখনই পড়বে না তখন পড়ো না, কিন্তু একটা কথা বলি,